ছাত্রছাত্রীরা, আমরা এবিটিএ টেস্ট পেপার 2023-24 সালের সায়েন্স 257 পেজ আজকে নিয়ে এসেছি। এবং এই পেজটা খুবই মারাত্মক পেজ, কারণ এই পেজে যে কোশ্চেনগুলো আছে না, খুবই দারুণ কোশ্চেন। এবং এই পেজটাতে বহু অর্গানিক কোশ্চেন আছে, যাতে প্রচুর নেম রিয়াকশান আছে। তাই আমরা আজকে এই পেজটা ফলো করব এবং এর কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কি করে লিখব বা লিখেছি সেটা একটু করে জেনে জেনে চলে যাব। আলটিমেট আমাদের পেজটা একবার পড়ে নিতে হবে। চলো দেখে নিই। কোশ্চেন বলেছে বেঞ্জাইল ক্লোরাইড উষ্ণ ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করে, কিন্তু ক্লোরোবেনজিন ক্ষার দ্রবণের সঙ্গে একই শর্তে বিক্রিয়া করে না। আমরা ক্লোরোবেনজিনের রেজোনেন্স ক্রিয়া দেখেছি, প্রিভিয়াস ভিডিওতেও আমরা দিয়ে রেখেছিলাম। তো ক্লোরোবেনজিন রেজোনেন্স ক্রিয়া করছে। সেই ক্লোরোবেনজিনের রেজোনেন্স ক্রিয়াতে দেখতে পাচ্ছি কার্বন আর ক্লোরিন যে বন্ধন, সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। এই দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে যখন আমরা ক্ষার দ্রবণের সঙ্গে উত্তপ্ত করি, সেই ক্ষার দ্রবণ এসে এই যে অ্যাটাক করছে নিউক্লিওফিলিক অ্যাটাক, এই সিএল বন্ধনকে ব্রেক করতে পারে না, কারণ সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে নেয়। এছাড়া আমরা আর একটা রকম ভাবতে পারি কি, যে এই যে কার্বন, এই কার্বনটা ঠিক এই রিং কার্বন হয়ে থাকার কারণে এর যে ব্যাকসাইড অ্যাটাক এখানে পসিবল হয় না। ব্যাকসাইড অ্যাটাকও আমাদের দরকার, যেহেতু ব্যাকসাইড অ্যাটাক পসিবল হয় না, তাও আমাদের রিয়াকশানটা হবে না। অর্থাৎ কি, প্রথমত বলেছে এই কার্বন আর সিএল যে বন্ধন, সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এবং আর একটা কারণ কি বলেছে, এখানে ব্যাকসাইড অ্যাটাক আমরা করতে পারবো না। কেন দ্বিবন্ধন চরিত্র লাভ করে না, সিএলের মাথার উপরের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই ও দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এবং পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, তাহলে ক্লোরোবেনজিন ক্ষার দ্রবণ দিলে কোনো রিয়াকশান করছে না। আর বেঞ্জাইল ক্লোরাইডের বেলায় কি বলেছে না, দেখো বেঞ্জাইল ক্লোরাইডের যদি আমরা স্ট্রাকচার দেখতে পাই, তাহলে কি দেখতে পাবো, এটা হলো আমাদের বেঞ্জাইল ক্লোরাইডের স্ট্রাকচার। তো এই যে বেঞ্জাইল ক্লোরাইডের যে স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারে সিএল গ্রুপটা বেঞ্জিন নিউক্লিয়াস থেকে একটি CH2 গ্রুপ দ্বারা দূরে সরে আছে, একটি CH2 গ্রুপ দ্বারা দূরে সরে আছে। ফলে কি হয়, যদিও বা সিএলের উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাও সে বেঞ্জিন নিউক্লিয়াসের সহিত রেজোনেন্সে আসতে পারে না। অর্থাৎ কি, সিসিএল যে বন্ধন, সেটা সিঙ্গেল বন্ধন, এক বন্ধন হিসেবেই থেকে যায়। ও ক্লোরোবেনজিনের মতো দ্বিবন্ধন চরিত্র লাভ করতে পারে না। এবং কি হয়, ফলে কি, যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারে, যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে, কার্বনের মাথায় এসে অ্যাটাক করলো এবং সিএলটা খুলে যেতে পারবে, যেহেতু সিসিএল বন্ধন এক বন্ধন। বলছি ক্লোরোবেনজিনের মতো এই যে কার্বন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করা সম্ভব, কারণ ক্লোরোবেনজিনে যে কার্বন ছিল সেখানে ব্যাকসাইড অ্যাটাক করা সম্ভব ছিল না, বাট এইখানে পসিবল। এটা sp3 কার্বন, আর সেটা আমাদের ছিল sp2 সংকরায়িত কার্বন। sp2 সংকরায়িত কার্বন হওয়ার কারণে এবং এই রিং স্ট্রাকচার হয়ে থাকার কারণে এখানে আমাদের ব্যাকসাইড অ্যাটাক সম্ভব ছিল না, বাট এখানে আমাদের ব্যাকসাইড অ্যাটাক সম্ভব। তাই বেঞ্জাইল ক্লোরাইড
ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছি না, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে যে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রিপারেশন করতে হবে। দেখো এটা একটা নেম রিয়াকশনের মধ্য দিয়ে আমরা যাব এবং ভালো একটা প্রসেস। ক্লোরোবেনজিন থেকে ফেনল বলেছে ক্লোরোবেনজিন, তাতে আমরা NaOH দ্রবণ দেব 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ATM প্রেসার। উৎপন্ন হবে সোডিয়াম ফেনেট, যাতে লঘু HCl দেবো, উৎপন্ন করবে ফেনল। এবং প্রসেসের নাম হলো ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে আমরা এটা উৎপন্ন করতে পারব। এর অথবাতে একটা কোশ্চেন আছে, অথবাতে কি বলেছে, যেটা আমরা জানি যে এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্ম থেকে আমাদের অ্যাসিটিলিন প্রিপারেশন করতে বলেছে। না, আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন প্রিপারেশন করার জন্য আমরা কি করব, আয়োডোফর্মের সঙ্গে সিলভার চূর্ণ মিশাবো, মিশিয়ে হিট করব। করলে আমাদের কি উৎপন্ন হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে। সেই সঙ্গে 6AgI সিলভার আয়োডাইড কিছু উৎপন্ন করবে এবং সেই পরিমাণটা কত না 6টা সিলভার আয়োডাইড আমাদের এখানে উৎপন্ন হবে। কিরকম উৎপন্ন হবে বলে দেই। এই জায়গাতে সিলভার আয়োডাইড 6টা সিলভার আয়োডাইড উৎপন্ন হবে, অর্থাৎ অ্যাসিডিলিন আমাদের প্রিপারেশন হয়ে যাবে। দেখো 2 নম্বর আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, এখানে একটা হচ্ছে প্রোপেন দিয়েছে, N ব্রোমোপ্রোপেন, নর্মাল ব্রোমোপ্রোপেন আমাদেরকে দিয়েছে। দিয়ে আমাদের কি বলেছে, দুটো রিয়েজেন্ট দিয়েছে, একটা KOH ইথানল আর KOH ওয়াটার। আমরা সবসময় কি জানবো, যে যখন আমাদের KOH ইথানল দেওয়া হবে, KOH ইথানল অর্থাৎ অ্যালকোহল দিয়ে যদি আমরা KOH দিই, KOH ইথানল, অ্যালকোহলে ইথানল যদি আমরা দিই, তখন সবসময়ের জন্য এলিমিনেশন হয়। অর্থাৎ ইথানল মেশানো থাকলে, মিথানল পশে মেশানো থাকলে, অ্যালকোহল মেশানো থাকলে, অ্যালকোহলযুক্ত KOH সবসময়ের জন্য এলিমিনেশন প্রোডাক্ট উৎপন্ন করে, আর জলীয় KOH সবসময়ের জন্য সাবস্টিটিউশন প্রোডাক্ট উৎপন্ন করে। তবে আমরা দেখে নেব নেক্সট পেজে গিয়ে। দেখো তাহলে ইথানল KOH আমরা বলেছিলাম এলিমিনেশন করলে ডাবল বন্ড হয়, আর সাবস্টিটিউশন প্রতিস্থাপন যৌগ, দেখো বিআরটা চলে গেছে আর এখানে OH হয়ে গেছে। আমাদের মনে রাখার বিষয় হলো, যদি অ্যালকোহল KOH দেওয়া হয় তখন ডাবল বন্ড পড়ে, আর যদি KOH আর ওয়াটার দিয়ে হিট করা হয় তখন কেবলমাত্র OH হয়ে থাকে, আর কোনো কাজ আমাদের নেই। পরে আমাদের একটা কোশ্চেন দিয়েছে, এখানে কোশ্চেনটা কীরকম দিয়েছে দেখো, যে এরকম একটা কম্পাউন্ড তারা দিয়ে রেখেছে, দিয়ে বলেছে একদিকে C2H5 CH3H আর ক্লোরিন আপ অ্যান্ড ডাউন করে আমাদের রাখা আছে, এবং সেখানে বলা হচ্ছে কি, যে RS সহ IUPAC নামকরণ করতে হবে। RS প্রথমত আমাদের RS করতে হবে। দেখো RS করার জন্য আমরা কি করেছি, CIP আমরা রুল ফলো করব। CIP রুলে আমাদের কি বলা ছিল, যাদের অ্যাটমিক নাম্বার বেশি হবে বা লার্জ গ্রুপ হবে তার মাথায় 1 নাম্বারিং করতে হবে, এবং যেটা স্মল সাইজ হবে তার মাথায় কম নাম্বারিং করতে হবে। এবং এখানে যে গ্রুপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বা অ্যাটমগুলো দেখতে পাচ্ছি, তাদের মধ্যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি হয়ে যাবে। বা আমরা যদি আমরা কনসিডার করব, অর্থাৎ ক্লোরিন সবচেয়ে বড়, তাহলে ক্লোরিনের পরে দেখো C2H5, সেখানে 2টো কার্বন আছে, তাহলে তার মাথায় 2, পরেরটা 3 নম্বরে আছে CH3
আর 4 নম্বরে আমরা হাইড্রোজেনকে রেখেছি। এবং হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি কি ব্যাক সাইডে আছে আর ক্লোরিন আছে ফ্রন্টে। অ্যাবভ দ্য প্লেন আছে ক্লোরিন, বিলো দ্য প্লেন আছে হাইড্রোজেন। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছি আমাদের কি যে রোটেশনটা আমরা দেখছি, রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। 4 ব্যাক ক্লকওয়াইজ, 4 ব্যাক ক্লকওয়াইজ রোটেশন হলে তখন আমাদের আর কনফিগারেশন হয়। 4 ব্যাক ক্লকওয়াইজ আর কনফিগারেশন। তো আমরা আর এসে পেয়ে গেলাম, আর এর এস থেকে আমরা একটা পেলাম আর না এস হবে, সেখান থেকে আমরা আর পেয়ে গেলাম। আইউপ্যাক নামকরণ করতে বলেছে। আইউপ্যাক নামকরণ করার জন্য প্রথমতেই আমরা কি করব, লম্বা চেন সাজিয়ে দেব। লম্বা চেন সাজানোর পর নাম্বারিং করে আসব। যেহেতু ক্লোরিন পরমাণু ব্রাঞ্চ হিসাবে আছে, খেয়াল রাখতে হবে নাম্বারিং করার সময় ওর মাথাতে যেন বা ওই কার্বনে যেন কম সংখ্যক নাম্বারিং পড়ে। তবে তাই আমরা কি করেছি দেখো, ঠিক রাইট সাইড থেকে আমরা নাম্বারিং করে যাচ্ছি। 1 2 3 4, 2 নম্বর পজিশনে ক্লোরিন গ্রুপ আছে, বা 2 নম্বর পজিশনে ক্লোরিন দেখতে পাচ্ছি। তাহলে 2 ক্লোরো, যেহেতু আমাদের নর্মাল কম্পাউন্ড এবং স্যাচুরেটেড, 2 ক্লোরো বিউটেন। আর আর এস থেকে কি পেয়েছি আর, তাই আরটা আমরা সামনে যোগ করে দিলাম, আর 2 ক্লোরো বিউটেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের দেওয়া আছে অ্যাসিটালডিহাইড, CH3CHO, নাম হলো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড এবং তাতে দুটো রিয়েজেন্ট দিয়েছে। একটাতে দেখো CH3 গ্রুপ ঠিক রেখেছে, এই যে ডাবল বন্ড ও ছিল সেখানে দুটো ক্লোরিন ঢুকিয়েছে। আর পরে কি করেছে, আর একটাতে হাইড্রোজেনটা সরিয়ে সেখানে 3টা ক্লোরিন প্রবেশ করিয়েছে। তো আমরা কি করব, PCl5 দিয়ে দেবো। PCl5 দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ডাবল বন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, ডাবল বন্ড ও, সেখানেই আমাদের দুটো ক্লোরিন গিয়ে প্রবেশ করে যাবে। আর যখন আমরা Cl2 গ্যাস সাপ্লাই করব, তখন আমাদের যে CH3 যে 3টে হাইড্রোজেন তারা সরে গিয়ে উৎপন্ন করবে ক্লোরাল। এই যৌগের নাম হলো ক্লোরাল। CCl3CHO নাম হচ্ছে ক্লোরাল। এই যৌগের নাম হলো ক্লোরাল। এই যে কম্পাউন্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম আমরা দেখে নেব। PCl5 দিলে যেটা হয় তার নাম হলো, এই যে কম্পাউন্ড ইথিলিডিন ডাইক্লোরাইড, এখানে লিখে দিচ্ছি ইথিলিডিন, ইথিলিডিন ডাইক্লোরাইড, ইথিলিডিন ডাইক্লোরাইড। আমরা দুটো নাম পেয়ে গেলাম। অ্যাসিটালডিহাইড, দাঁতে PCl5 দিলে যেটা উৎপন্ন হয় তার নাম হলো ইথিলিডিন ডাইক্লোরাইড। আর অ্যাসিটালডিহাইড, তাতে Cl2 দিলে, Cl2 গ্যাস দিলে আমরা যেটা পাবো তার নাম হলো ক্লোরাল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো এখানে আমাকে দেখতে পাচ্ছি আমরা ইথানল আর ডাই ইথাইল ইথারের মধ্যে পার্থক্য করা হয়েছে। ইথানল, ডাই ইথাইল ইথার। তো ইথানল আর ডাই ইথাইল ইথারকে পার্থক্য করতে গেলে আমাদেরকে কি মনে রাখতে হবে, দেখো মনে রাখার বিষয় হচ্ছে আমরা ইথানলের স্ট্রাকচারটা একবার দেখে নেব। CH3CHOH, আর এইখানে একটা H। আর ডাইইথাইল ইথারের স্ট্রাকচারটা কীরকম আমাদের হচ্ছে, CH3
CH2O CH2 CH3 ডাইথাইল ইথার আর ইথানল। বলছে কি ইথানলকে আমরা NaOH আর NaOH এর গাঢ় দ্রবণ এবং KI-তে দ্রবীভূত I2 দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করব। KI সলিউশন আছে, KI সলিউশনে আয়োডিন মেশাবো, মিশিয়ে ওই মিক্সচারটা দিয়ে ইথানলকে NaOH এর গাঢ় দ্রবণ দেব আর KI-তে মিশ্রিত আয়োডিন দ্রবণ দিয়ে হিট করব। কি লাভ হবে আমার? বলেছে যখন আমরা হিট করব আমরা জেনেছি কি আগে না, বলেছিলাম যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে CH3CHOH, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে CH3CHOH গ্রুপ থাকে তারা I2 NaOH এর উপস্থিতিতে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। ইথানলের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি CH3CHOH গ্রুপ বর্তমান, তাই ইথানলকে NaOH এর গাঢ় দ্রবণ এবং জলীয় KI-তে দ্রবীভূত I2 দ্রবণ যোগ করে মিশ্রণকে উত্তপ্ত করে ঠান্ডা করা হলো এবং আমরা কি পাচ্ছি? হলুদ বর্ণের হলুদ কেলাস অধক্ষিপ্ত হয় এবং বিশিষ্ট গন্ধযুক্ত আয়োডোফর্ম হলুদ রঙের বিশিষ্ট গন্ধযুক্ত আয়োডোফর্ম উৎপন্ন হয়। ওইদিকে ডাইথাইল ইথারকে যদি আমরা সেম রিয়াকশন করি, ডাইথাইল ইথার কোনো রেসপন্স করে না, কারণ ডাইথাইল ইথারে ওখানে আমাদের CH3CH2 বা CH3CHOH গ্রুপ না থাকায় ডাইথাইল ইথার আয়োডোফর্ম টেস্টে অর্থাৎ হ্যালোফর্ম রিয়াকশানে সাড়া দেয় না। তবে আমরা কি দেখতে পেলাম না, ও আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেবে না ডাইথাইল ইথার, আর ইথানল আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন, চলো দেখি নেক্সট কোশ্চেন আমাদেরকে কি দেওয়া আছে। না দেখো, এখানে একটা ইপক্সাইড দেওয়া আছে এবং সেই ইপক্সাইডে কি করা আছে না, প্রথমে CH3MgBr THF H3O+, CH3MgBr যেটা আমাদের দেওয়া আছে এটার নাম হচ্ছে গ্রিগনার বিকারক। গ্রিগনার, এটা হলো আমাদের গ্রিগনার বিকারক। তাতে দেওয়া আছে টেট্রা হাইড্রোফিউরান THF ওয়াটার, এ উৎপন্ন করেছে এবং তারপরে দেওয়া আছে PCC পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো আমরা দেখব এই যে CH3MgBr ও কি করে, এটা মাইনাস হয় আর এই দিকটাতে প্লাস হয় এবং এই মাইনাসটা এসে এখানে হিট করে এবং এটা খুলে যায়, অ্যালকোহল উৎপন্ন করছে। যেহেতু আমাদের H3O+ আছে, ও মাইনাসটা OH হয়ে গেল, অ্যালকোহল হয়ে গেল। PCC দিলে কি হয়, এটা OHটা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়। তবে আমরা এই যে মাইনাসটা অ্যাটাক করলো, খুলে গেল, H3O+ এর জন্য OH হয়ে গেল, PCC OH-কে অ্যালডিহাইডে কনভার্ট করে দেয়। যেহেতু আমরা এটা 1 ডিগ্রি অ্যালকোহল দেখতে পাচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহল হলে তখন আমরা কিটোন পেতাম, 1 ডিগ্রি অ্যালকোহল বলে আমরা এখানে অ্যালডিহাইড পেয়েছি। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। দেখো বলেছে এ থেকে এফকে শনাক্তকরণ করতে হবে। এ থেকে এফ, দেখো প্রথম কোশ্চেনের নাম হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনে আমরা ক্লোরোফর্ম দিচ্ছি, অ্যালকোহলীয় KOH দিচ্ছি, এ উৎপন্ন করেছে। এটার নাম কি না, এটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড এবং রিয়াকশনের নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া।
এই ফিনাইল আইসোসায়ানাইড ও কি করে, দুর্গন্ধযুক্ত পদার্থ, একদম দুর্গন্ধ, তো সেই দুর্গন্ধযুক্ত পদার্থ এই ফিনাইল আইসোসায়ানাইড আমাদের উৎপন্ন হয়। বলে এই যে ফিনাইল আইসোসায়ানাইড, এটার একটা গল্প আছে না। কীরকম গল্প আছে না, যখন আমি কলেজে পড়তাম, আমি পড়তাম মিদনাপুর কলেজে। তো মিদনাপুর কলেজে যখন পড়তাম, মিদনাপুর কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব ইয়া সুন্দর এবং ইয়া বড়, খুবই ভালো ল্যাব। তো সেখানে আমরা মর্নিং শিফটে ক্লাস করতে যেতাম। তো সেই ক্লাসে গিয়ে একদিন আমি আর আমার যে পার্টনার ছিল, বন্ধু, আমরা কি করলাম, হঠাৎ করে একদিন এই রিয়াকশানটা করার আমাদের ইচ্ছা হয়েছিল এবং আমরা চাইছিলাম এই যে ফিনাইল আইসোসায়ানাইড ও কীরকম গন্ধ হয় সেটা আমরা বলবো, বা সেটা আমরা জানবো আর কি। কারণ আমাদের সচরাচর এই রিয়াকশান করতে দেওয়া হতো না, কারণ বলা হতো দুর্গন্ধ, তাই ওটা করা যাবে না। এবং আমি আমার বন্ধু দুজনে কি করেছিলাম, অ্যানিলিন নিয়ে তাতে ক্লোরোফর্ম আর কেউইচ নিয়ে নিয়েছিলাম, দিয়ে হালকা করে হিট করে টেস্ট টিউব রেখে দিয়ে আমরা দুজন চলে যাই। এবং সেখানে কি হয়, পুরো ওই ল্যাব, ডিপার্টমেন্ট, কলেজ পুরো গন্ধে মোমো করছে, একদম বিশ্রী গন্ধ। এই জন্য ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বুঝতে পারেনি কারা এই কাজগুলো করেছিল, বাট আমরা দুজন, আমাদের এখনও মনে আছে যে পুরো কলেজটাকে আমরা বিশ্রী গন্ধ, সেদিন আমরা পুরো কলেজকে শুকিয়েছিলাম। এই জন্য যে সমস্ত টেস্টগুলো স্যাররা না বলবে সেটা করা যাবে না। আর আমাদের এই রিয়াকশানটা মোটামুটি পড়তে হবে তার কারণ হচ্ছে, যেহেতু এটা আমাদের সিলেবাসে আছে তাই পড়তে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল এটা নিয়ে করা যাবে না। প্র্যাকটিক্যাল করলে মাথা খারাপ হয়ে যাবে। আর ওই গন্ধ কোনো বডি স্প্রে, আতর, কোনো কিছুই মানে রিমুভ করতে পারবে না, ও এতখানি গন্ধ হয়। কেউ আবার যেন গিয়ে করে ফেলো না স্কুলে বা কলেজে, একদম খতরনাক পরিস্থিতি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, NO2 নাইট্রোবেনজিন। না, নাইট্রোবেনজিন আমরা কি করছি, টিন গাঢ় জলীয় NH দিচ্ছি। না, নাইট্রোবেনজিনে যখন আমরা টিন গাঢ় জলীয় NH দেব, তখন যেটা উৎপন্ন হবে তার নাম হলো অ্যানিলিন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, N2+Cl- অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে যখন আমরা HbO4 দিয়ে হিট দেব, HbO4 দিলে তখন ফ্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং বিক্রিয়ার নাম সিমেন বিক্রিয়া। আমরা প্রথমেই বলেছিলাম যে পেজ খুবই দারুণ পেজ, যেখানে বহু নেম রিয়াকশান পাবো। এখনও দেখো বাকি আছে অনেক, তাতে আমরা এত নেম রিয়াকশান পাচ্ছি এবং পরে আরও ভালো ভালো রিয়াকশান দেখতে পাবো। পরেরটা কি বলছে দেখো, অ্যানিলিন দেওয়া আছে, অ্যানিলিনে ব্রোমিন জল দেওয়া হচ্ছে। অ্যানিলিনে ব্রোমিন জল দিলে যেটা আমাদের উৎপন্ন হয় 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, তার সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। নাইট্রোবেনজিন, নেক্সট রিয়াকশন বলেছে, নাইট্রোবেনজিনকে আমরা জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা আমরা ইউজ করি সব সময়ের জন্য সলিড ফর্মে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে এবং জলীয় ইথানল দিয়ে হিট করা হলো, এটা উৎপন্ন হয় কি, এন ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন, অর্থাৎ যেটা আমরা প্রশম মাধ্যম হিসেবে বলি। নাইট্রোবেনজিনের প্রশম মাধ্যমে বিজারণ, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি নাইট্রোবেনজিনের অ্যাসিড মাধ্যমে বিজারণ। অ্যাসিড মাধ্যমে বিজারণ করলে অ্যানিলিন উৎপন্ন হয়, আর প্রশম মাধ্যমে বিজারণ করলে এন ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন উৎপন্ন হয়। অর্থাৎ মুলিকিন বার্কার যে পরীক্ষা আছে, মুলিকিন বার্কার পরীক্ষার প্রথম স্টেপ এই রিয়াকশন।
নেক্সট পেজে আমাদের কি আছে দেখব। আর নেক্সট পেজে আমরা দেখেছি একটা অথবা দিয়ে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে। অথবা এই কোশ্চেনটা খুব দারুণ কোশ্চেন, আমার এই ধরনের কোশ্চেন করতে খুবই ভালো লাগে, কেন আমি জানি না, আমার খুব ভালো লাগে এই কোশ্চেনগুলো করতে। তো দেখি কোশ্চেনটাতে কি লেখা আছে। বলেছে কি একটি জৈব যৌগ এ, তার সংকেত কি দিয়েছে C7H5N, 7টা কার্বন বলছে, একটা নাইট্রোজেন থাকছে, 5টা হাইড্রোজেন থাকবে। আদ্র বিশ্লেষণে বি যৌগ উৎপন্ন করে, যা একটি একক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, একক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ আমরা যে নামটা সচরাচর জানি তার নাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, একক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। বলছে বি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ায় একটি লবণ উৎপন্ন করে, যাকে উত্তপ্ত করলে সি পাওয়া যায়। বলেছে সি হফম্যান অবনমন বিক্রিয়ার ফলে অ্যানিলিন উৎপন্ন করে, তবে এ বি সি কে শনাক্তকরণ করো। দারুণ জায়গা একটা না। প্রথমত বলে রাখি, এক ক্ষারীয় অ্যাসিড আমাদের উৎপন্ন করেছে এ থেকে, তবে এর নাম হচ্ছে, দেখো একটা বেঞ্জিন রিং মাথায় CN, কার্বন 7টা, হাইড্রোজেন 5টা, নাইট্রোজেন, নাম হলো বেঞ্জোনাইট্রাইল। এই বেঞ্জোনাইট্রাইলে যদি আমরা হাইড্রোলাইসিস করি বলেছে এবং আর্দ্র বিশ্লেষণ করি, উৎপন্ন করছে বেঞ্জয়িক অ্যাসিড। সেই বেঞ্জয়িক অ্যাসিডকে অ্যামোনিয়ার সঙ্গে উত্তপ্ত করলে দেখো উৎপন্ন হয় কি, অ্যামোনিয়াম বেঞ্জয়েট, যাকে উত্তপ্ত করলে এই যে একটি লবণ উৎপন্ন হয়, সেই লবণের নাম হচ্ছে অ্যামোনিয়াম বেঞ্জয়েট, যাকে উত্তপ্ত করলে আমরা পাই একটি সি পাওয়া যায়, বলেছে তার নাম হচ্ছে বেঞ্জামাইট। সি অ্যামোনিয়াম বেঞ্জয়েটকে উত্তপ্ত করলে বেঞ্জামাইট পাই, এবং তাতে হফম্যান অবনমন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশান, Br2KOH দিয়ে যখন আমরা রিয়াকশান করব তখন আমরা কি পাবো না, অ্যানিলিন উৎপন্ন হবে। একদম দারুণ রিয়াকশান। এখানেও আমরা একটা নেম রিয়াকশান পেলাম, এবং এই যে সিস্টেমটা খুবই সহজ সিস্টেম, বাট ভালো সিস্টেম, শুধু একটু খেয়াল করে কাজটা করতে হবে, তাহলেই আমরা পেরে যাব। একদম দারুণ। দেখো, প্রথমটা হচ্ছে বেঞ্জোনাইট্রাইল, H3O+ দিলে বেঞ্জয়িক অ্যাসিড, যেটাকে আমরা বলছি বি। অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করা হলো, অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম বেঞ্জয়েট, যেটা হচ্ছে একটা জটিল যৌগ উৎপন্ন হলো, এবং তাকে উত্তপ্ত করলে বেঞ্জামাইট, তাকে Br2KOH অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন করলে অ্যানিলিন। একদম দারুণ। এই রিয়াকশানগুলো, এই কোশ্চেনগুলো পড়তে খুবই ভালো লাগে, মারাত্মক লাগে আমার। গ্লুকোজ, ফ্রুক্টোজ। আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য দেখব। দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুজনের সংকেত একই, দুটোই C6H, 1 2 3 4 5 6 8 4 12, C6H12O6, এটাই হলো দুজনের সংকেত, কিন্তু দুজনের স্ট্রাকচারটা আলাদা। গ্লুকোজের স্ট্রাকচারে অ্যালডিহাইড গ্রুপ থাকে, আর ফ্রুক্টোজের স্ট্রাকচারে কিটো গ্রুপ থাকে। কিন্তু পার্থক্য কি করে পড়ব না, পার্থক্য করার জন্য আমরা বলেছি
যে রিয়াকশনটা আমরা ইউজ করব পার্থক্য করার জন্য গ্লুকোজ আর ফ্রুক্টোজকে, তার নাম হলো সেলিওয়ানফ রিয়াকশন, সেলিওয়ানফ টেস্ট। সেই সেলিওয়ানফ টেস্টে কি রিয়েজেন্ট থাকে না, যে রিয়েজেন্ট থাকে তার নাম হচ্ছে গাঢ় HCl। গাঢ় HCl এর সঙ্গে থাকবে রেসোরসিনল। উত্তপ্ত করতে হবে গ্লুকোজকে সঙ্গে করে নিয়ে। আর যদি আমরা গ্লুকোজ, গাঢ় HCl, রেসোরসিনল দিয়ে হিট করি, তখন যে ওই যে দ্রবণের বর্ণ হয়ে যাবে হালকা গোলাপি, এটা গোলাপি হয়ে যাবে। কিন্তু যদি আমাদের ফ্রুক্টোজ হয়, গ্লুকোজের পরিবর্তে যদি আমরা ফ্রুক্টোজকে নিয়ে করি না, গ্লুকোজের পরিবর্তে ফ্রুক্টোজকে নিয়ে করলে তখন সেটা রেড কালার চলে আসবে। এই রিয়াকশানটা আমরা সহজে ল্যাবরেটরিতে করতে পারি এবং এটার নাম আমাদের মনে রাখতে হবে সেলিওয়ানফ টেস্ট। গ্লুকোজ প্লাস গাঢ় HCl প্লাস রেসোরসিনল হালকা গোলাপি, এবং হালকা করে উত্তপ্ত করতে হবে, নাহলে কিন্তু আমরা পারবো না। আর ফ্রুক্টোজ প্লাস গাঢ় HCl প্লাস রেসোরসিনল, তখন সেটা উৎপন্ন হবে এবং তার যেটা উৎপন্ন হবে লাল রং উৎপন্ন করবে এবং এখানে গোলাপি রং উৎপন্ন করবে। আমরা এই রিয়াকশন দ্বারা বুঝতে পারবো গ্লুকোজ কোনটা কোনটা ফ্রুক্টোজ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যামাইনো অ্যাসিডের নাম লেখা আছে। সম্ভবত ওখানে আমাদের কোশ্চেন ছিল এরকমই যে আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিড আর আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিডের নাম লিখতে হবে। না, যখনই আমাদেরকে বলা হবে আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড, তখন আমাদের নাম যেন মনে চলে আসে গ্লাইসিন। গ্লাইসিন হচ্ছে আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড, আর আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিড নাম হচ্ছে অ্যালানিন। না, হঠাৎ গ্লাইসিন ইনঅ্যাক্টিভ কেন না, বলেছি সচরাচর সেখানে কাইরালিটির যে শর্ত কন্ডিশনে দেওয়া থাকে এরকম যে যদি কোনো কার্বনের চারটি হাতে চারটি আলাদা আলাদা গ্রুপ থাকে, তখন সেই কার্বন ঘটিত যৌগটি আলোক সক্রিয় হয়। এখানে আমরা গ্লাইসিনে দেখতে পাচ্ছি কি কার্বনের চারটা হাতে চারটা আলাদা আলাদা গ্রুপ নেই, দুটো হাইড্রোজেন আছে, আর অ্যালানিনে একটা হাইড্রোজেন আছে, তাহলে বাকিগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেই কারণে অ্যালানিন আলোক সক্রিয় আর গ্লাইসিন আলোক নিষ্ক্রিয়। পরের পেজ, নেক্সট পেজে আমরা চলে যাব। দেখো এখানেও বেশ, এই যে কোনো যৌগে প্রতিসম কার্বন পরমাণু থাকলে এটি আলোক সক্রিয় হয়। অ্যালানিনে প্রতিসম কার্বন পরমাণু আছে, তাই ইহা আলোক সক্রিয়। আমরা ইতিমধ্যে 5-এর দাগে চলে এসেছি। দেখো আমাদের দাগ নম্বর 5-এর দাগে সি এর অপশানে আমরা একটা অর্গানিক দাগ পাব, এবং এখানে খুবই সহজ সেটা দেওয়া আছে, আমরা এটাকে করার চেষ্টা করি না। বলেছে কি এ থেকে এফ শনাক্তকরণ করো, এ থেকে এফ কে শনাক্তকরণ করতে হবে। প্রথমটা দেওয়া আছে RCOOH। না, যখন আমাদের RCOOH দেওয়া আছে, RCOOH তাতে দেওয়া আছে SOCl2। SOCl2 দিয়ে এ উৎপন্ন করেছে, ও ইথারে অতিরিক্ত CH2N2 ডায়াজোমিথেন দিয়েছে, বি উৎপন্ন করেছে। আচ্ছা, দেখো এই যে অ্যাসিড RCOOH, SOCl2 দিলে থায়োনিল ক্লোরাইড, SOCl2 দিলে এখানে অ্যাসিডের ক্লোরাইড উৎপন্ন হয়, অ্যাসিটাইল ক্লোরাইড। বলছে তাতে
যখন আমরা অতিরিক্ত ডায়াজোমিথেন দিয়ে দেব, এই ডায়াজোমিথেন CH2N2 আর এই Ag2O দিলে এরকম একটা কিটিন যৌগ উৎপন্ন হয়। এই কিটিন যৌগতে আমরা জল দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ কীরকম অ্যাসিড? যে অ্যাসিডটা নিয়ে আমরা শুরু করেছিলাম তার থেকে হায়ার কার্বনযুক্ত অ্যাসিড আমরা এখানে পাব। জল দিলে অ্যাসিড, যদি আমরা এখানে অ্যালকোহল দিতাম তাহলে এস্টার পেতাম, অ্যামোনিয়া দিলে অ্যামাইড পেতাম। অর্থাৎ যা নিয়ে শুরু করেছিলাম তার থেকে হায়ার কার্বনযুক্ত আমরা কম্পাউন্ড পাব। এবং বিক্রিয়ার নাম রাখা হয়েছিল আর্নস্টার সিনথেসিস। আর্নস্টার সিনথেসিস খুব ভালো রিয়াকশন, যেখান থেকে লোয়ার কার্বন থেকে হায়ার কার্বন ঘটিত কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি। অ্যাসিড, এস্টার, অ্যামাইড সবই আমরা এখান থেকে পেতে পারি। পরের কোশ্চেন কি বলছে দেখো, CH3CHO অ্যাসিটালডিহাইড, যাতে সেলিনিয়াম ডাইঅক্সাইড দেওয়া হয়েছে। CH3CHO সেলিনিয়াম ডাইঅক্সাইড, CH3CHO তে সেলিনিয়াম ডাইঅক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে সেলিনিয়াম ডাইঅক্সাইডের কাজ হলো যেই কার্বনে কার্বনিল থাকে তার পাশের কার্বনে আর একটা কার্বনিল তৈরি করা। দেখো এখানে একটা C ডবল বন্ড O ছিল, ও ঠিক তার পাশের কার্বনে আর একটা C ডবল বন্ড O তৈরি করে দিয়েছে। বেঞ্জোইক অ্যাসিড, একক্ষারীয় অর্গানিক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যাসিড, তাতে আমরা দিয়েছি ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় বলে দেই। এই যে ডায়াজোমিথেনে এইটা তো মাইনাস আর এটা প্লাস, ও কি করে এইটা ধরে আর এই বন্ডটা খুলে যায়, ঠিক আছে না? ওটা যদি খুলে যায় তাহলে কিরকম হচ্ছে দেখো, C ডবল বন্ড O, O মাইনাস, এইটা সেই সঙ্গে উৎপন্ন করছে কি CH3N2 প্লাস। এই মাইনাসটা সেকেন্ড টাইম গিয়ে এই মিথেন, এই যে মিথাইল গ্রুপে হিট করে নাইট্রোজেনটা খুলে যাবে, অর্থাৎ উৎপন্ন করলো মিথাইল বেঞ্জয়েট এস্টার উৎপন্ন করলো। তাহলে কি উৎপন্ন করছে আমাদের না মিথাইল বেঞ্জয়েট এস্টার। তাহলে আমরা একটা এস্টার পেয়ে গেলাম। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, পরের কোশ্চেন আমাদেরকে দেখতে পাচ্ছি কি এটার অ্যাসিটোফেনন আমাদের দুটো হতে পারে, একটা হয় অ্যাসিটোন, একটা হতে পারে CH3CO CH3, এটার নাম হলো অ্যাসিটোন, এটার নাম অ্যাসিটোফেনন। আর একটা আমাদের হয় বেঞ্জোফেনন। বেঞ্জোফেননে দুটো বেঞ্জিন নিউক্লিয়াস থাকে, আর অ্যাসিটোফেননে একটা বেঞ্জিন নিউক্লিয়াস আর একটা CH3। তাহলে এটা অ্যাসিটোন, অ্যাসিটোফেনন, আর এটা হচ্ছে বেঞ্জোফেনন। সেই অ্যাসিটোফেননে আমরা কি দেখছি, PCl5 দিয়েছি না। যদি আমরা PCl5 দেই তখন কি উৎপন্ন হবে না, PCl5 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমরা আগেই দেখিয়েছিলাম যে PCl5 দিলে এই কার্বনিল গ্রুপে গিয়ে দুটো ক্লোরিন প্রবেশ করে। দেখো কার্বনিল গ্রুপে দুটো ক্লোরিন আমরা প্রবেশ করিয়েছি এবং সেই সঙ্গে উৎপন্ন করে POCl3। আর Cl2 গ্যাস যখন আমরা চালনা করব তখন এর এই যে মিথাইল গ্রুপে একটা ক্লোরিন অ্যাটম গিয়ে ঢুকবে, আলফা ক্লোরো অ্যাসিটোফেনন উৎপন্ন করবে। আলফা ক্লোরো অ্যাসিটোফেনন
পরেরটা দেখো, এনএন ডাইমিথাইল অ্যানিলিন। কি দিয়েছি আমরা? না জলীয় NaNO2 লঘু HCl। দেখো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, লঘু HCl জলীয় NaNO2 অর্থাৎ ডায়াজো বিক্রিয়ার রিয়েজেন্ট। ডায়াজো বিক্রিয়ার রিয়েজেন্ট যখন আমরা এখানে দেবো, এনএন ডাইমিথাইল অ্যানিলিনে দিলে অর্থাৎ ঠিক প্যারা পজিশনে এসে NO গ্রুপ প্রবেশ করবে, প্যারা পজিশনে এসে NO গ্রুপ প্রবেশ করবে, আর বাকি সিস্টেমটা যেমন ছিল ঠিক থাকবে। পরেরটা কি বলেছে দেখো, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যানিলিন দিয়েছে, সোডিয়াম অ্যাসিটেট দিয়েছে। না বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন অ্যানিলিন আর সোডিয়াম অ্যাসিটেট দেওয়া হয়, তখন ওরা এই একদম নাইট্রোজেন চলে যায়, এবং এই যে ডাবল বন্ড এন 1 2 3 এন, এটার মাথায় প্লাস রিংয়ের সঙ্গে যুক্ত আছে। তো এই যে লোন পেয়ার, এই বেটা চলে আসবে, অ্যাটাক করবে, এইটা খুলে যাবে। দেখো আমাদের ডায়াজো অ্যামিনো বেঞ্জিন, যেটার ইয়েলো কালার হয়, এটা আমরা পাবো ডায়াজো অ্যামিনো বেঞ্জিন। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যানিলিন আর সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম অ্যাসিটেট দিলে ডায়াজো অ্যামিনো বেঞ্জিন, এটার কালার হচ্ছে ইয়েলো কালার আমরা দেখতে পাবো। 6 নম্বর পেজ, পেজ নম্বর 6। আবার একটা নেম রিঅ্যাকশন চলে এসেছে আমাদের কাছে, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, বেঞ্জালডিহাইড টু সিনামিক অ্যাসিড। দেখো বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড যদি আমরা করি, এটার নাম হলো আমাদের বেঞ্জালডিহাইড, এটা বেঞ্জালডিহাইড, এবং এটার নাম কি না সিনামিক অ্যাসিড। বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড উৎপন্ন করার জন্য অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO OCO CH3 এবং CH3COONA 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিক্রিয়ার নাম আমাদের পারকিন বিক্রিয়া। বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। দেখো পরেরটা কি বলছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি CH3COOH, তাকে আমরা SOCl2 দিয়ে দিলাম। SOCl2 দিলে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইডে যদি আমরা হাইড্রোজেন PDBSO4 ফুটন্ত জাইলিন, হাইড্রোজেন PDBSO4 ফুটন্ত জাইলিন দিলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে না, হাইড্রোজেন PDBSO4 ফুটন্ত জাইলিন যখন আমরা দেব, তার নাম হয়ে যাবে রোজেনমান্ড রিডাকশন, রোজেনমান্ড রিডাকশন, এবং উৎপন্ন হবে অ্যাসিটালডিহাইড। দেখো আমরা একটা পেজে কতগুলো নেম রিঅ্যাকশন পেলাম, অর্থাৎ 257 পেজ, দারুণ পেজ, ভালো করে দেখতে হবে। পরের কোশ্চেন আমাদের কি আছে দেখো, একটি জৈব যৌগ আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে। যৌগটি থেকে, এই যৌগটির গঠন সংকেত লেখো, যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করা হবে। দেখো বলছি একটি জৈব যৌগ যাকে আম্লিক আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কি পাই, অ্যাসিটিক অ্যাসিড পাবো। দেখো আমরা একটা অ্যাসিটিক অ্যাসিড পাবো আর একটা ইথানল পাবো। এই অ্যাসিটিক অ্যাসিড আর ইথানলকে যদি একসঙ্গে জয়েন করা হয়, তখন আমরা যেটা পাই তার নাম হলো ইথাইল অ্যাসিটেট। এস্টারিফিকেশন টেস্ট,
অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথানল আর H+ দিলে এস্টার উৎপন্ন হয় এবং সেই এস্টার নাকি সুমিষ্ট পাকা কলার গন্ধ বিশিষ্ট হয়। যখন আমি কলেজে পড়তাম তখন কোনোদিন আমি এই এস্টারিফিকেশন টেস্টে এস্টারের গন্ধ পাইনি। কখন বলে মিষ্টি, কখন বলে মিষ্টি না, আমি নিজেই বুঝতে পারতাম না। তো যাই হোক, ইথাইল অ্যাসিডেট উৎপন্ন হয় এবং সেই ইথাইল অ্যাসিটেট এক ধাপে তৈরি করতে বলেছে। দেখো, এক ধাপে আমরা অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করতে পেরেছি। এক ধাপে আমরা ইথাইল অ্যাসিটেট থেকে অ্যাসিটালডিহাইড উৎপন্ন, মানে ইথাইল, এক ধাপে আমরা অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করতে পেরেছি। এক ধাপ, কোনো সমস্যা নেই। কিন্তু কারো কি মনে আছে এইটা কি নেম রিয়াকশন হবে? এটাও একটা নেম রিয়াকশন। কে বলতে পারবে এটা কি নেম রিয়াকশন হবে? না, এই নেম রিয়াকশনের নাম হলো টিসেঙ্কো রিয়াকশন। টিসেঙ্কো রিয়াকশন অ্যালুমিনিয়াম ইথক্সাইড দ্বারা অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করা হয়। দেখো কতগুলো নেম রিয়াকশন আমরা পড়ে যাচ্ছি। 257 পেজ, খুবই গুরুত্বপূর্ণ পেজ। টিসেঙ্কো রিয়াকশন আমরা এই পেজে এসে পড়তে পারলাম। এখানে এই রোজেনমান রিয়াকশন পড়লাম, এখানে পার্কিন রিয়াকশন পড়লাম, আরো যাচ্ছি, আরো কি রিয়াকশন আমরা পাই। পরের কোশ্চেন আমাদেরকে বলেছে এ থেকে ডি এর গঠন সংকেত লেখো। দেখো এটা একটা কিটোন দেওয়া আছে, কিটোন NH2 NH2 হাইড্রাজিন দিতেই এ উৎপন্ন করছে। দেখো আমরা সবসময় জানতাম কি NH2 যখন কিটোনে দেওয়া হয় তখন সেখানে ডাবল বন্ড পড়ে যায়, জল বেরিয়ে যায় এবং কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়। হাইড্রাজিন যখন রিয়াকশন করে তখন অ্যাসিটোন হাইড্রাজোন উৎপন্ন করে, অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন আর অ্যাসিটোন হাইড্রাজোন উৎপন্ন করে। তাতে আমরা সোডিয়াম ইথানয়েট, ইথিলিন গ্লাইকল 180-তে হিট করলে কি পাবো না, যখন আমরা এটা দেবো এবং উৎপন্ন হবে কি CH2 উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ কিটোন রিডাকশন হয়ে, মানে কিটোন থেকে আমরা চলে যাচ্ছি CH2-তে। রিয়াকশনের নাম কি? এটাও একটা দারুণ রিয়াকশন। কে বলতে পারবে এই রিয়াকশনের নাম কি হবে? অ্যাসিটোন থেকে আমরা একদম চলে যাচ্ছি CH2 আর CH2 আর ড্যাশ। এটার নাম আমাদের কি হবে? এই রিয়াকশনের নাম আমাদের কি হবে কে বলতে পারবে? আগেরটা ছিল টিসেঙ্কো রিয়াকশন, বাট এটা তাহলে কি রিয়াকশন হবে? এটা আমাদের টিসেঙ্কো রিয়াকশন, এটা কি রিয়াকশন হবে? না, এটার নাম হলো আমাদের উলফ কিসনার রিডাকশন। উলফ কিসনার রিডাকশন, এই রিয়াকশনের নাম উলফ কিসনার রিডাকশন। একদম দারুণ। বহু রিয়াকশন, বহু নেম রিয়াকশন আমরা এই পেজে পাচ্ছি। এবং পরেরটার কি দেখতে পাচ্ছি, দেখো একটা সিলভার বেঞ্জয়েড দেওয়া আছে, সিলভার বেঞ্জয়েড এটার নাম। তাতে Br2CCl4 দিয়েছি। সিলভার বেঞ্জয়েটে Br2CCl4 দিতে আমাদের C পাওয়া গেছে
এবং আমরা যেগুলো পাই সেটা হচ্ছে একটা এরকম ব্রোমোবেঞ্জিন পাই, কার্বন ডাইঅক্সাইড পাই, আর এজিবিআর পাই। তাহলে সি কোনটা হবে? মেজর প্রোডাক্ট, তার নাম হচ্ছে সি ব্রোমোবেঞ্জিন। রিয়াকশনের নাম কি? রিয়াকশনের নাম হান্স ডিকার রিয়াকশন। আর উপরের রিয়াকশনের নামটা আমরা লিখে দিই উল্প, KISH NER reduction, HUNDS হান্স ডিকার রিয়াকশন। পরের রিয়াকশন তো অতীব সহজ রিয়াকশন, সেটা সবাই জানে আর আমাকে বলতেই হবে না। এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম বাইসালফাইড আমরা যোগ করছি না। যখন আমরা সালফাইডটি যখন আমরা যোগ করি, সবসময় আমরা কি জানি না, এখানে দুটো, একটা অ্যাসিটালডিহাইড বাইসালফাইড যুত যৌগ উৎপন্ন করে। তাহলে কি হবে? অ্যাসিটালডিহাইড বাইসালফাইড যুত যৌগ উৎপন্ন করে যখন আমরা এই রিয়াকশানটা করব। এখানে কীরকম হয় একবার বলে দিই না, এইটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস। এই মাইনাসটা গিয়ে এই কার্বন অ্যাটাক করবে আর এটা খুলে যাবে। দেখো SO3H যেটা হচ্ছে, ওটা হাইড্রোজেনটা খুব অ্যাসিডিক, তাই ও মাইনাসটা ওই SO3H থেকে হাইড্রোজেনটা নিয়ে নিল, নিয়ে ওটা OH হয়ে যায় আর এটা হচ্ছে সোডিয়াম সল্টে কনভার্ট হয়ে যায়। নেক্সট পেজ। এখানেও আমরা খুব ভালো ভালো রিয়াকশান দেখব। আবার আমরা টিসেনকো রিয়াকশান দেখতে পাচ্ছি, আমাদের জল করছে। দেখো আবার আমাদের প্রিপারেশন করতে বলেছে, সেটা হলো, আবার আমাদের যেটা প্রিপারেশন করতে বলেছে সেটা হচ্ছে এইরকম বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড প্রিপারেশন করতে বলেছে। বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড প্রিপারেশন করার জন্য আমরা এখানে কি চুজ করব না, অ্যাসিটিক অ্যানহাইড্রাইট এবং সোডিয়াম অ্যাসিটেট 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করলেই আমরা বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড প্রস্তুত করতে পারবো। এটার নাম আমাদের কি? সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড। পরেরটা আমাদের কি বলেছে দেখো না, পরেরটা বলেছে অ্যাসিটালডিহাইড থেকে মিথাইল প্রোপানোয়েট, এটাও একটা স্টার, এবং অ্যাসিটালডিহাইড থেকে মিথাইল প্রোপানোয়েট আমাদের প্রিপারেশন করতে হবে। অ্যাসিটালডিহাইড থেকে মিথাইল প্রোপানোয়েট এস্টার প্রিপারেশন করার জন্য আমরা অ্যাসিটালডিহাইডকে প্রথমে সোডিয়াম ইথানল দিয়ে রিডাকশন করে অ্যালকোহল বানালাম, তাতে PCl5 দিলাম। PCl5 দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লোরাইড উৎপন্ন হলো, ইথাইল ক্লোরাইড। KCN দিলাম, দিতে CN ঢুকলো, এসেনশিয়াল টু গাঢ় HCl, তাতে আমরা কি করলাম না CHO বানালাম। অর্থাৎ CN থেকে CHO, এসেনশিয়াল টু গাঢ় HCl, CN থেকে যখন আমরা CHO তে কনভার্ট করব, আমরা যে নেম রিয়াকশানটা বলি তার নাম হলো স্টিফেন রিয়াকশন। তারপরে ওই অ্যালডিহাইডে আমরা AgNH3 প্লাস OH মাইনাস, অর্থাৎ আমরা এখানে দিচ্ছি
টলেন্স বিকারক। টলেন্স বিকারক দেওয়ার সঙ্গে সঙ্গে উৎপন্ন হলো প্রোপানোয়িক অ্যাসিড। সেই প্রোপানোয়িক অ্যাসিডকে মিথানল গাঢ় H2SO4 দিয়ে হিট করছি। মিথানল গাঢ় H2SO4 দিয়ে হিট করলে স্টার উৎপন্ন হয়। দারুণ রিয়াকশান একটানি। এবং যদি আমরা টিসেঙ্কো রিয়াকশানের মতো হতো, তবে আমরা এটা টিসেঙ্কোর মতো করলে হবে না, কারণ দুই দিকে কার্বন সংখ্যা আলাদা আলাদা আছে। এখানে যে কার্বন আছে এই কার্বন সংখ্যাটা আলাদা, তাই আমরা টিসেঙ্কো রিয়াকশান করতে পারবো না। এবং নেক্সট কোশ্চেন আমাদের টিসেঙ্কো রিয়াকশানের উদাহরণ দিতে হবে। তাহলে অ্যাসিটালডিহাইড থেকে মিথাইল প্রোপানয়েট, তাহলে অ্যাসিটালডিহাইডকে রিডাকশান করলাম অ্যালকোহলে, তাতে PCl5 দিলাম, দিতে Cl হলো, KCN দিতে CN হলো, CN থেকে CHO করলাম স্টিফেনি রিয়াকশান দ্বারা, তারপরে টলেন্সি রিয়াকশান দিলাম, টলেন্সি রিয়েজেন্ট করলাম দিলাম, দিতে অ্যাসিড হলো, তাতে মিথানল গাঢ় H2SO4 দিতে আমরা মিথাইল প্রোপানয়েট পেলাম। দারুণ জায়গা এবং খুবই ভালো জিনিস। পরে আমাদেরকে বলেছে টিসেঙ্কো রিয়াকশানের উদাহরণ দিতে হবে। দেখো টিসেঙ্কো রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, 2 মোল অ্যাসিটালডিহাইড অ্যালুমিলা মিথোক্সাইডের উপস্থিতিতে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করে, যেটা আমরা ফর্মার দেখালাম, আগের পেজে আমরা দেখালাম, এবং এটার নাম হচ্ছে কি ইথাইল অ্যাসিটেট। এরপরে কি বলেছে দেখো, রাইমার-টিমান বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। এই রাইমার-টিমান বিক্রিয়াতে আমরা কি দেখতে পাই না, ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম আর NaOH দিয়ে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লঘু HCl দিলে অর্থ এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। কিন্তু মেজর হিসাবে আমরা অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড অর্থাৎ যার নাম হলো স্যালিসালডিহাইড আমরা পাই। এটা হলো মেজর প্রোডাক্ট, প্যারাটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। লাস্ট কোশ্চেন আমাদের কি দিয়েছে, আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও দিয়ে আমাদের এখানে কতগুলো কম্পাউন্ড দেওয়া আছে, আমরা সেই কম্পাউন্ডগুলোকে আমরা একবার দেখে নেব। না, যে কম্পাউন্ডগুলো আমাদের এখানে দেওয়া আছে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও, না COOH COOH CH3, তারপরে কি বলেছে COOH NO2 COOH OCH3 আর COOH বিয়ার। আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি যে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও, যেখানে বেঞ্জয়িক অ্যাসিড দেখতে পাচ্ছি এবং তাতে বিভিন্ন রকম প্রতিস্থাপক গ্রুপগুলো আমাদের দেওয়া আছে। OH আছে, OCH3 আছে, OH OCH3 আছে, CH3 আছে, বিআর আছে আর NO2 গ্রুপ আছে। আমরা আম্লিকতার ক্রমে সাজাতে গেলে আমাদের পিকে ভ্যালু দিয়ে আমরা ব্যাখ্যা করে দেবো। পিকে ভ্যালুগুলো যদি আমরা দেখি, যেখানে হচ্ছে প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, তার পিকে ভ্যালু 4.58। আচ্ছা, OCH3 যেখানে আছে তার পিকে ভ্যালু 4.46। মিথাইল গ্রুপ থাকলে তার পিকে ভ্যালু 4.38, ব্রোমিন থাকলে 3.97 আর নাইট্রো গ্রুপ থাকলে 3.43। অর্থাৎ আমরা কি জানি, পিকে ভ্যালু যত বেশি হয় তার অ্যাসিডিটি তত কম হয়। অর্থাৎ পিকে ভ্যালু কম হলে অ্যাসিডিটি বাড়ে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, প্যারানাইট্রো বেঞ্জয়িক অ্যাসিডের পিকে ভ্যালু একদম কম, তাই তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি। অর্ডার মনে রাখতে হবে আমাদের, এখানে জাস্ট অর্ডার, পিকে ভ্যালুগুলো মনে রাখতে পারলে খুবই ভালো ব্যাপার, আর কোনো সমস্যাই আমাদের থাকবে না। বাট এত পিকে ভ্যালু মনে রাখা সম্ভব নয়। কত কম্পাউন্ড আছে, কত মনে রাখবো আমরা?
যতটা মনে রাখা যায় আমরা দেখে যাব। এই পেজে আমরা বহু নেম রিয়াকশন পেলাম, বহু নেম রিয়াকশন। ভালো করে পেজটা সবাই দেখবে এবং সবাই আমাকে জানাবে যে কার কোথাও যদি প্রবলেম থাকে আমাকে সবাই অবশ্যই মেসেজ করে জানাবে বা কমেন্ট করে জানাবে যে আমি এই জায়গাতে বুঝতে পারছি না বা এখানে বুঝতে পারছি না, আমাকে সেখানে বলে দেবে। কারণ মেসেজ বা কমেন্ট করলে আমি রেসপন্স করে দেবো, বলে দেবো যদি কোথাও কোনো প্রবলেম থাকে। গুড বাই। আবার দেখা হবে নেক্সট পেজে, এবং এটা এখনকার মতো গুড বাই।